প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে পড়াবো। তৃতীয় অধ্যায় সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা। আজকের আলোচ্য বিষয় পেশার ধারণা, বৃত্তির ধারণা, পেশা ও বৃত্তির মধ্যে সম্পর্ক, পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য। তাহলে আমরা সাধারণত পেশা বলতে বা বৃত্তি বলতে বুঝি জীবন ধারণের জন্য অর্থনৈতিক যে কোনো ধরনের কার্যবলীকে পেশা বা বৃত্তি বলে সমর্থন করি। অর্থাৎ সমাজ স্বীকৃত, সমাজে বৈধ উপায়ে অর্থ উপার্জনের যে কোনো কার্যবলী পেশা বা বৃত্তি হিসেবে গণ্য করা হয়। জীবন ধারণের জন্য আমরা যে কাজগুলো করি, যেমন কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, শিক্ষকতা, ডাক্তারি, ওকালতি, এ ধরনের সব কিছুই অর্থ উপার্জনের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ মূল উদ্দেশ্য আমাদের অর্থ উপার্জন করা এবং জীবিকা নির্বাহ করা, জীবন জীবিকা নির্বাহ করা। তাহলে আমরা এই জীবিকা নির্বাহের জন্য যে কাজগুলো করে থাকি, সেই কাজগুলোর কোনোগুলোকে বলা হয় বৃত্তি আর কোনোগুলোকে বলা হয় পেশা। আমরা আজকে স্পেসিফিকভাবে পেশা কোনগুলো এবং বৃত্তি কোনগুলো তা জানতে পারবো। সাধারণত বৃত্তির থেকে পেশা অধিকতর শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ, দক্ষতা এগুলোর প্রয়োজন হয়। বৃত্তির ক্ষেত্রে দক্ষতা, যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতার বেশি প্রয়োজন হয় না। একটি পূর্ণাঙ্গ পেশার ক্ষেত্রে জ্ঞানের প্রয়োগ, দক্ষতা, মনোবৃত্তি, অনুশীলন, এই চারটি উপাদান থাকা অপরিহার্য। তাহলে পেশার ক্ষেত্রে আমাদের চারটি উপাদান প্রয়োজন, সেটা হচ্ছে জ্ঞানের প্রয়োগ, দক্ষতা ও অনুশীলন। আর বৃত্তির ক্ষেত্রে আমরা যে কোনো কাজ করে থাকি, সেক্ষেত্রে এই চারটি বৈশিষ্ট্যের বা চারটি উপাদানের প্রয়োজন হয় না। তাহলে আমরা পেশা বলতে বুঝি, পেশার সংজ্ঞা যদি বলি এরকম হবে যে পেশা হলো সুশৃঙ্খল ও তত্ত্বনির্ভর জ্ঞান। পেশা হলো সুশৃঙ্খল ও তত্ত্বনির্ভর জ্ঞান যা মূল্যবোধ ও নৈতিকতার সাথে বাস্তব জীবনে প্রয়োগ করা হয়। অর্থাৎ পেশা হচ্ছে সুশৃঙ্খল তত্ত্বনির্ভর জ্ঞান যা মূল্যবোধ ও নৈতিকতার সাথে বাস্তবে প্রয়োগ করা হয়। শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ এগুলো পেশার ক্ষেত্রে প্রয়োজন হয়। তাহলে আমরা পেশা বলতে পারি কোনগুলো পেশা, যেমন আমাদের পেশা হিসেবে আমরা বলতে পারি যে ডাক্তার, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে উকিল, তারপর হচ্ছে শিক্ষক। তাহলে আমরা পেশা বলতে পারি কি? ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, উকিল, এগুলো হচ্ছে পেশা। আচ্ছা, এখন আমরা বৃত্তি বলি। বৃত্তি হচ্ছে যে শারীরিক পরিশ্রম করেই উপার্জনশীল কাজগুলো করা, সেক্ষেত্রে
জ্ঞান, দক্ষতা, বুদ্ধিমত্তা, প্রশিক্ষণ এগুলোর প্রয়োজনীয়তা নেই, বা থাকলেও চলে না থাকলেও চলে, সেটা হচ্ছে বৃত্তি। যেমন রিক্সা চালানো, ইট ভাটায় কাজ করা, অর্থাৎ শ্রমিক, মজুর, তারপরে হচ্ছে এই রিক্সা চালক, ভ্যান চালক, এই ধরনের যে কাজগুলো আমরা করে অর্থ উপার্জন করি এগুলো হচ্ছে বৃত্তি। একজন ইটভাটার শ্রমিককে তার ইটভাটায় কাজ করার জন্য তাকে প্রশিক্ষণের প্রয়োজন হয় না। যে কোনো শ্রমিকই ইটভাটায় গিয়ে ইট তৈরির কাজ করতে পারে। একজন রাজমিস্ত্রি যে রাজমিস্ত্রির জোগাল দেয় বা রাজমিস্ত্রির কাজ করে, তার প্রশিক্ষণের প্রয়োজন হয় না। অর্থাৎ সে শ্রমিকের কাজ খুব সহজেই যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে গিয়ে শ্রমিকের কাজ করতে পারে। অর্থাৎ এই শ্রমিক শ্রেণী হচ্ছে যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে বৃত্তি। তাহলে রিক্সা চালানো, ভ্যান চালানো, ইটভাটায় কাজ করা বা শ্রম বিক্রি করা এগুলো হচ্ছে বৃত্তি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেশা ও বৃত্তির ধারণা সম্পর্কে জানতে পারলাম। পেশা ও বৃত্তির সম্পর্ক। পেশা ও বৃত্তি আমরা যাই বলি না কেন, দুটো সামগ্রিকভাবে জীবিকা নির্বাহের উপায়। অর্থাৎ পেশাও জীবিকা নির্বাহের উপায়, বৃত্তিও জীবিকা নির্বাহের উপায়। তাহলে জীবিকা নির্বাহের উপায় হিসেবে আমরা পেশার মধ্যে সকলে না পড়লেও বৃত্তির মধ্যে সকল মানুষই পড়ি। অর্থাৎ যে ডাক্তার সেও কিন্তু এক পর্যায়ে বৃত্তির মধ্যে পড়ে যায়, অর্থ উপার্জনের উপায়। তাই বৃত্তির মধ্যে সকল ধরনের কাজগুলোই পড়ে, কিন্তু পেশার মাধ্যমে সকল বৃত্তিগুলো কিন্তু পেশার অন্তর্ভুক্ত নয়। তাই উদাহরণ হিসেবে বলা যায় কৃষিকাজ, রিক্সা চালানো এগুলো বৃত্তি, আর ডাক্তার, প্রকৌশলী, সমাজকর্মী, অ্যাডভোকেট এই ধরনের কাজগুলো হচ্ছে পেশা। তাহলে পেশা ও বৃত্তির মধ্যে সম্পর্ক হচ্ছে উভয়ই অর্থ উপার্জনের মাধ্যম বা অর্থ উপার্জনের উদ্দেশ্য। পেশারও উদ্দেশ্য হচ্ছে অর্থ উপার্জন করা, আর বৃত্তিরও উদ্দেশ্য হচ্ছে অর্থ উপার্জন করা। একদিকে পেশাজীবী, এক হচ্ছে পেশা, দুই হচ্ছে বৃত্তি। এই পেশাজীবী মানুষগুলো বৃত্তিজীবী মানুষগুলোকে সেবা প্রদান করে থাকে, আর এই বৃত্তিজীবী মানুষগুলো পেশাজীবী মানুষগুলোকে সেবা প্রদান করে থাকে। অর্থাৎ একে অপরের জন্য নিয়োজিত থাকে। বৃত্তিজীবী ব্যক্তিরা যেমন পেশাজীবী ব্যক্তিদের সাহায্য করে, আবার পেশাজীবী ব্যক্তিরাও বৃত্তিজীবী ব্যক্তিদের সাহায্য করে। আমরা উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন একটা বৃত্তিজীবী ব্যক্তি যেমন রিক্সা চালক, আর একজন পেশাজীবী ব্যক্তি যেমন উকিল। একজন উকিল যখন কোর্টে যাবে বা যে কোনো জায়গায় চলাফেরা করবে, তখন সেই রিক্সা চালকের রিক্সায় সে চলাফেরা করে থাকে, তাহলে সে তাকে সেবা দিচ্ছে। আবার একইভাবে এই রিক্সা চালক যদি কখনো আইনি জটিলতায় পড়ে, যদি কখনো মামলা মোকদ্দমায় পড়ে, তাহলে সেই উকিল সাহেবই আবার এই বৃত্তিজীবী ব্যক্তিকে সহায়তা করে। অর্থাৎ পেশা এবং বৃত্তি একে অপরের সম্পর্কযুক্ত, একে অন্যের সহযোগিতায় বিরাজমান। অর্থাৎ একে অন্যের সহযোগিতায় দুটো জিনিসই পরিচালিত হয়। আচ্ছা, আমরা এবারে জানব পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য। পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য একটু আমি বলি। পেশার
পেশা ও বৃত্তির পার্থক্য হচ্ছে, এক, সুশৃঙ্খল জ্ঞানের প্রয়োজন। এক পেশার ক্ষেত্রে সুশৃঙ্খল জ্ঞান বা দক্ষতার প্রয়োজন হয়, কিন্তু বৃত্তির ক্ষেত্রে কোনো সুশৃঙ্খল জ্ঞানের প্রয়োজন হয় না। যেমন একজন সমাজকর্মী, একজন উকিল বা একজন শিক্ষকের সুশৃঙ্খল জ্ঞান ভাণ্ডারের মাধ্যমে সে সেবা প্রদান করে থাকে। অন্যদিকে বৃত্তির ক্ষেত্রে একজন কৃষক বা একজন ব্যবসায়ী সাধারণ চাকরিজীবীদের মতো তাদের এত শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা প্রয়োজন হয় না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে প্রশিক্ষণ। বৃত্তির ক্ষেত্রে প্রশিক্ষণ দুই হচ্ছে প্রশিক্ষণ। পেশার ক্ষেত্রে একজন পেশাজীবী মানুষকে অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। জীবনের শুরু থেকে সে যতই অভিজ্ঞ হোক না কেন, ধীরে ধীরে তাকে আরও অভিজ্ঞতা অর্জন করার জন্য প্রতিনিয়ত বিভিন্ন প্রশিক্ষণের প্রয়োজন হয়। তার দক্ষতা বৃদ্ধির জন্য প্রতিনিয়ত দেশে বিদেশে বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দেয়। যেমন একজন ডাক্তার, সে সারা জীবন ডাক্তারি করে, ডাক্তারি করার মাঝেও তাকে কিন্তু প্রতিনিয়ত পড়াশোনা করতে হয় এবং বিভিন্ন ডিগ্রি অর্জনের জন্য তাকে দেশে বা বিদেশে যেতে হয় এবং দেশ বা বিদেশ থেকে সে বিভিন্ন ডিগ্রি অর্জন করে থাকে। পক্ষান্তরে একজন বৃত্তিজীবী মানুষ, একজন ব্যবসায়ী বা একজন কৃষক বা একজন রিক্সা চালক বা একজন ইটভাটার শ্রমিককে কখনোই তার সারা জীবনে, সারা কর্মজীবনে তাকে কখনোই বিদেশে বা দেশে কোনো জায়গায় প্রতিনিয়ত প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হয় না, বা তার দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের জন্য বিদেশে যেতে হয় না বা বিভিন্ন ডিগ্রি অর্জন করতে হয় না। অন্যদিকে যা পেশাদার ব্যক্তিদের জন্য এই প্রশিক্ষণের প্রয়োজন হয়। নৈতিক মানদণ্ড। নৈতিক মানদণ্ড, এটা দেখি, নৈতিক পেশার ক্ষেত্রে একজন পেশাজীবী ব্যক্তিকে অবশ্যই তার নীতিগত নৈতিক দিকটি বিবেচনা করতে হয়। তার নীতি বিসর্জন দিয়ে সে তার সেবা কার্যক্রম বা তার কাজগুলো পরিচালনা করতে পারে না। অর্থাৎ নৈতিকতার দিক ঠিক রেখে একজন পেশাজীবী ব্যক্তিকে তার পেশা পরিচালনা করতে হয়। যেমন একজন ডাক্তার, তার নৈতিকতা বোধ যদি না থাকে, সে তার ডাক্তারি পেশায় কখনোই রোগীদের সেবা প্রদান করতে পারবে না, বা ভুল চিকিৎসা বা ভুল সেবা দিয়ে দিতে পারে, অথবা প্রয়োজনের তুলনায় তার নৈতিকতা যখন লোপ পাবে তখন সে আর ডাক্তার হিসেবেই বিবেচিত হবে না। তাই নৈতিক মানদণ্ড খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পেশার ক্ষেত্রে। অর্থাৎ নীতিটাকে বজায় রেখেই তার পেশাগত দক্ষতা, পেশাগত কৌশল প্রয়োগ করতে হয়। অন্যদিকে বৃত্তির ক্ষেত্রে নৈতিক মানদণ্ড ততটা গুরুত্বপূর্ণ নয়। এটা আমরা রাস্তাঘাটে বেরোলে দেখতে পাই। যেমন
নৈতিকতার দিক দিয়ে একজন রিক্সা চালক তার নৈতিকতা বোধ কতটুকু? একজন বিপদগ্রস্ত রোগী যদি ডাকে, রিক্সা চালক তার কাছে বেশি ভাড়া দাবি করতে পারে বা করে থাকে। অথবা আজকে একটু বৃষ্টি হয়েছে, বাইরে বের হলাম, রিক্সা প্রয়োজন, যখনই রিক্সাওয়ালাকে ডাকবো 10 টাকার ভাড়া 100 টাকা হয়ে যায়। তাহলে এইখানে রিক্সা চালকের নীতিগত বা নৈতিকতা বোধটা থাকে না। সে তার নীতিকে বিসর্জন দিয়ে 10 টাকার ভাড়া 100 টাকা উপার্জন করে। পক্ষান্তরে একজন ডাক্তার বা একজন শিক্ষক কখনোই তার নৈতিকতা বিসর্জন দিয়ে এইভাবে অর্থ উপার্জন করে না। অর্থাৎ কখনোই একজন ডাক্তার একজন রোগী যখন আসে তার কাছ থেকে 10 টাকার জায়গায় 10,000 টাকা বা 10,000 টাকার জায়গায় 1 লাখ টাকা কখনোই নিতে পারে না। অর্থাৎ রোগীকে যতটুকুই সেবা দেন ডাক্তার ঠিক ততটুকুই সবসময় একই পরিমাণের পারিশ্রমিক নিয়ে থাকেন। যদি আমরা বলি যে একজন ডাক্তারের ভিজিট, হ্যাঁ, একজন ডাক্তার যে পরিমাণ ভিজিট নেয় সে সকল রোগীর ক্ষেত্রে একই পরিমাণ ভিজিট নিয়ে থাকেন। যদি একজন ডাক্তারের 500 টাকা ভিজিট হয়, সে একজন গরিব ব্যক্তির কাছ থেকেও 500 টাকা নেবে, একজন বড়লোকের কাছ থেকেও 500 টাকা নেবে, ঝড়ের দিনেও 500 টাকা, আর রোদ স্বাভাবিক দিনেও 500 টাকা। অর্থাৎ যে আজকে এখন অন্যভাবে বলা যায়, এখন যেমন করোনার মহামারী, এই সময় ডাক্তাররা কিন্তু কেউই বেশি উপার্জনের জন্য অনেক বেশি ফিস নিচ্ছে না। তাহলে কিন্তু আমরা সবাই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতাম। তাহলে আমরা বলবো যে পেশার ক্ষেত্রে অবশ্যই নৈতিক মানদণ্ড রয়েছে, নৈতিকতা রয়েছে। নীতি বিসর্জন দিয়ে কোনো পেশাজীবী মানুষ তার জীবিকা নির্বাহ করে না। অন্যদিকে বৃত্তিজীবী ব্যক্তিরা সুযোগ পেলেই তাদের নৈতিকতাকে বিসর্জন দিয়ে তারা উপার্জনটা বেশি করে। একজন মাছ বিক্রেতা বাজারে একই মাছ একজন ব্যক্তির কাছে বিক্রি করলো যে দামে, পরক্ষণে অন্য একজন কাস্টমার আসলো যাকে দেখে মনে হলো যে এর কাছে বেশি দাম চাইলে আমি অনেক বেশি টাকা পাবো, সে সাথে সাথে দ্বিগুণ দাম বাড়িয়ে দিয়ে সেই ব্যক্তির কাছে ওই একই আগে যে ব্যক্তির কাছে যে দামে বিক্রি করলো দেখা গেল দ্বিগুণ দামে আর একজন ব্যক্তির কাছে একই পরিমাণ মাছ বিক্রি করলো। তাহলে এক্ষেত্রে বলবো কি, এই ধরনের ব্যবসায়ীদের বা এই ধরনের বৃত্তিজীবী ব্যক্তিদের পেশার নৈতিকতা থাকে না। পেশাজীবী সংগঠন পেশাজীবীদের একটা সংগঠন থাকে, কিন্তু বৃত্তিজীবী ব্যক্তিদের কোনো সংগঠন থাকে না। বা পেশাজীবী ব্যক্তিদের মধ্যে একটি একত্রিত, অর্থাৎ বাংলাদেশের সকল ডাক্তার একটা সংগঠনের আওতাভুক্ত, যেটা হচ্ছে বিএমএ। যদি ডাক্তারদের কথা বলি তাহলে হচ্ছে বিএমএ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। এই সংগঠনের আওতায় সকল ডাক্তার কিন্তু অন্তর্ভুক্ত। অর্থাৎ একজন ডাক্তার চাইলেই তার মন গড়াভাবে সে চিকিৎসা সেবা প্রদান করা বা যা ইচ্ছে তাই করতে পারে না। তাকে কিন্তু এই সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সনদ নিয়ে, রেজিস্ট্রেশন নিয়ে, লাইসেন্স নিয়ে তাকে তার কার্যক্রম পরিচালনা করতে হয়। অর্থাৎ পেশাজীবীদের ক্ষেত্রে একটি সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের পেশা সম্পাদন করতে হয়। ধরো একজন শিক্ষক, তাকেও কিন্তু একটা প্রতিষ্ঠানের, একটা স্কুল, প্রাইমারি স্কুল হতে পারে, হাই স্কুল হতে পারে, বা বিশ্ববিদ্যালয় বা কলেজ, সেই প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তাকে কিন্তু তার পেশা পরিচালনা করতে হয়। একজন শিক্ষক চাইলেই যে কোনো সময় যে কোনো জায়গায় ক্লাস নিতে পারে না বা যে কাউকে পড়াতে পারে না, তাকে কিন্তু তার নির্দিষ্ট প্রতিষ্ঠানেই যেতে হয়। অর্থাৎ প্রাইমারি শিক্ষকরা যেমন কলেজে গিয়ে ক্লাস নিতে পারে না,
আবার কলেজের শিক্ষকরা কিন্তু প্রাইমারিতে গিয়ে ক্লাস নেয় না। অর্থাৎ সাংগঠনিক দিকটা প্রতিষ্ঠানের যে নিয়োজিত সেই প্রতিষ্ঠানের নিয়মের মাধ্যমেই কিন্তু সে সেবা প্রদান করে থাকে। পক্ষান্তরে বৃত্তির ক্ষেত্রে এরকম কোনো বিধিবিধান বাধা নিষেধ নাই। আজকে যে রিক্সা চালাচ্ছে কালকে সে চাইলেই মাছ বিক্রি করতে পারবে, আবার আজকে যে মাছ বিক্রি করতে হচ্ছে কালকে চাইলেই সে একটা ইজি বাইক চালাতে পারে। আবার একজন ইজি বাইকের শ্রমিক চাইলেই কালকে শ্রম বিক্রির কাজে, অর্থাৎ সে প্রয়োজনে ইটভাটায় বা যে কোনো কাজেই তার শ্রম বিক্রি করতে পারে। তাহলে আমরা শেষ বলবো রাষ্ট্রীয় স্বীকৃতি বা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। বৃত্তির ক্ষেত্রে স্বীকৃতি পেশার ক্ষেত্রে রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি প্রদান করা হয়ে থাকে বা প্রতিষ্ঠান কর্তৃক স্বীকৃতি প্রদান করে থাকে। যেমন উকিল, শিক্ষক, ডাক্তার, প্রতিটা পেশার কিন্তু একটা স্বীকৃতি রয়েছে। পক্ষান্তরে বৃত্তিমূলক পেশার কিন্তু কোনো স্বীকৃতি নাই। শ্রমিক শ্রেণী তারা যে কোনো কাজ করতে পারে, তাদের কিন্তু এই ধরনের সমাজ স্বীকৃত নয়। অর্থাৎ পেশা একটি স্বীকৃত বিষয়, বৃত্তি স্বীকৃত বিষয় না, যে কোনো সময় পরিবর্তনযোগ্য। অন্যদিকে পেশা কিন্তু সহজেই পরিবর্তনযোগ্য নয়। একজন ডাক্তার চাইলেই সে উকিল পেশায় যেতে পারে না, অর্থাৎ ডাক্তার চাইলেই ওকালতি করতে পারে না। আবার একজন উকিল চাইলেই ডাক্তার হতে পারে না, ডাক্তারি করতে পারে না। তাকে কিন্তু সেই পেশার দক্ষতা অর্জন করতে হয়, পড়াশোনা করতে হয়, স্বীকৃতি অর্জন করতে হয়। আবার একজন শিক্ষক চাইলেই কিন্তু ওকালতি করতে পারে না, তাকে ওকালতি করতে হলে সেই ওকালতির পড়াশোনা শেষ করে স্বীকৃতি অর্জন করে সার্টিফিকেট অর্জন করে তারপরে তাকে ওকালতি পেশায় যেতে হবে। তাহলে পেশা একটি স্বীকৃত বিষয় আর বৃত্তি স্বীকৃত বিষয় নয়। তাহলে সর্বোপরি আমরা আজকে কি জানলাম? পেশার ধারণা, বৃত্তির ধারণা, পেশার মধ্যে সম্পর্ক ও বৃত্তির মধ্যে, পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য। সর্বোপরি সর্বশেষ কথা, পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য থাকলে যতই থাকুক, তারপরও আমরা বলবো যে পেশাগত ব্যক্তি আর বৃত্তি পেশাজীবী আর হচ্ছে পেশাজীবী আর বৃত্তিজীবী উভয়ই কিন্তু সমাজ গঠনে, সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে কাউকেই ছোট করে দেখার নয় যে আমি পেশাজীবী, তুমি শ্রমজীবী বা বৃত্তিজীবী, তুমি ছোট আমি বড়, তুমি বড় আমি ছোট, এটা কিন্তু না। সমাজের উন্নয়নে, সামাজিক উন্নয়নে এবং সামাজিক গতিশীলতা রক্ষার্থে উভয়ে কিন্তু সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্রমজীবীকে ছাড়া যেমন পেশাজীবী বাঁচতে পারে না, আবার পেশাজীবীকে ছাড়াও শ্রমজীবী বা বৃত্তিজীবী বাঁচতে পারে না। সমাজে বেঁচে থাকতে সমাজে উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রত্যেকের প্রয়োজনীয়তা রয়েছে, অর্থাৎ একে অপরের পরিপূরক। আমরা এখানে বলবো যে যতই পার্থক্য থাকুক, যতই সম্পর্ক থাকুক, কেউ কাউকে ছাড়া আমরা বাঁচতে পারবো না এবং এই পৃথিবীকে উন্নতির দিকে নিতে পারবো না, আমার দেশকে উন্নত করতে পারবো না। প্রত্যেক ব্যক্তিকেই, অর্থাৎ বৃত্তিজীবী ব্যক্তিদেরও যেমন প্রয়োজনীয়তা, পেশাজীবী ব্যক্তিদেরও ততটাই গুরুত্বপূর্ণ। তাই কেউই কোনো পেশাই ছোট নয় এবং কেউই ছোট নয়, সবাই সমান এবং সবাই এই সমানভাবে সুন্দরভাবে সমাজে বসবাস করব। এটাই। সবাই সুস্থ থাকবে। আমার শেষে দু একটি কথা বলে দিই। শীতের প্রকোপ
বাড়ছে, সাথে সাথে করোনার প্রকোপও বেড়েই চলছে। তাই সকলে সাবধান থাকবে, অবশ্যই সচেতন হবে। বাসার থেকে বাইরে যেথায় যে কোনো কাজে যাও, কাজ থেকে ফিরে এসে অবশ্যই সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে এবং খাবার খাওয়ার পূর্বে হাত ধুতে হবে। বাইরের থেকে আসার পরে হাত ধুতে হবে, বাজার থেকে আসার পরে হাত ধুতে হবে। অর্থাৎ সচেতনতা কিন্তু সচেতন থাকলেই সুস্থ থাকা যাবে। তাই আমি বলবো আমাদের সুস্থ থাকতে হবে, সচেতন হতে হবে। অর্থাৎ সচেতনতাই সুস্থের মূল। ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এই পর্যন্তই।